বাঁচাও, আমাকে বাঁচাও। তাদের গান থেমে গেল। সকলে চারদিক থেকে আমাকে ঘিরে দাঁড়ালো। কি হয়েছে বাবুজি, কি হয়েছে? আগে বাঘ, তারপর ভূতে আমাকে তাড়া করেছে। তোমরা মানুষ, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। গল্পে মহাকাল। গল্পে মহাকালের এবারের আয়োজন হেমেন্দ্র কুমার রায়ের লেখা, নবাব বাহাদুরের বংশধর। গল্প পাঠে আমি দীপ্ত কর্মকার। এমন আরো গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্যাঘ্রচার্য বৃহৎ আঙুল। চাঁদের দুধের ধারায় চারদিক করছে ধপধপ, বইছে ফুলের বাতাস, গাইছে সবুজ পাতার দল, ঝরছে ঝড়ো ঝড়ো কুমারী ঝর্ণা। নিশীথ রাত্রি, চলেছি গহীন বনের ভেতর দিয়ে নির্জন পথে। যেতে হবে গ্রামান্তরে, এখান থেকে 20 মাইল দূর। চলেছি একাকী। এমন সময়ে গভীর গর্জনে বনভূমি হল থরথর প্রকম্পিত। ব্যাঘ্রচার্য বৃহৎ আঙুল, প্রকাণ্ড এক বাঘ। বাঘ যে এত বড় হয় আমি কখনো তা কল্পনাতেও আনতে পারিনি। জঙ্গল ভেদ করে সে বাইরে এসে দাঁড়ালো। তারপর আমার দিকে আগুন ভরা ক্রুদ্ধ দৃষ্টিপাত করে সামনের দিকে 2 ধাওয়া পেতে মাটির ওপরে বসে পড়ল। বুকের ভেতর জাগলো থরথর কম্পন। 2 পদ হয়ে উঠল চঞ্চল দিক বিদিক জ্ঞানহারা হয়ে পলায়ন করবার জন্য। তারপরেই বিশেষজ্ঞ শিকারীদের কথা মনের মধ্যে জেগে উঠল বিদ্যুতের মতন। ব্যাঘ্র বা সিংহের সামনে গিয়ে পড়লে দৃষ্টি অন্যদিকে ফেরাতে নেই, এমনকি চোখের পাতা ফেলাও নাকি অনুচিত। তীব্র দৃষ্টিতে যদি সাপতের দিকে নিষ্পলক নেত্রে তাকিয়ে থাকো, তাহলে তারা তোমাকে আক্রমণ করার ভরসা করবে না। এ কথা সত্যি কিনা জানি না, কিন্তু সেই বাঘটার দিকে চোখাচোখি খানিকক্ষণ তাকিয়ে থাকবার পরে সে অস্ফুট স্বরে গর্জন করল। তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে এমনভাবে আবার জঙ্গলের ভেতরে ঢুকল যে যেন সে চোখের সামনে দেখতেই পায়নি আমার মতো মনুষ্যত্বের ক্ষুদ্র নমুনাকে। কিন্তু আমি আশ্বস্ত হতে পারলাম না। বাঘ বনে ঢুকেছে বটে, কিন্তু আবার বেরিয়ে আসতে কতক্ষণ? সুতরাং তার পুনরাবির্ভাবের আগেই যথাসম্ভব দ্রুত বেগে পদযুগলকে চালনা করাই উচিত। তাই করল, ছুটল। পাগলের মতো ছুটতে ছুটতে বনের ভেতরে আরো গভীরে গিয়ে পড়ল। কাটা ঝোপে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেল, কিন্তু কাটা ঝোপ আজ আমাকে কোনো যন্ত্রণাই দিতে পারল না। নির্জন অরণ্যে গভীর রাত্রে বাঘের সঙ্গে দেখা হলে মানুষের মনের যে কি অবস্থা হয় সেটা কারুকে লিখে বোঝানো যাবে না। মানুষ তখন হয় উন্মাদগ্রস্ত। আচম্বিতে সামনে পেলুম অবাহিত আশ্রয়।
গভীর অরণ্যের ছায়া যেখানে গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠেছে, সেইখানে দেখলুম ভাঙাচোরা প্রকাণ্ড একটা অট্টালিকা। তার সর্বাঙ্গে অশুথ বটের উপদ্রব এবং এক একটা গাছ এত বড় যে তার ওপরে হয়তো একটা হস্তি আহরণ করলেও শাখা প্রশাখার কোনো ক্ষতি হবে না। সেখানে ওপর দিকে তাকিয়ে চন্দ্রপুলকিত আকাশকে পর্যন্ত দেখা যাচ্ছিল না, এবং সেখানে নিচের দিকে তাকালে পায়ের তলায় সাপ আছে কি ব্যাঙ আছে তাও দেখতে পাওয়া যায় না। সেই ব্যাঘ্রচার্য বৃহৎ আঙুল আমার পশ্চাতে ধাবমান হয়েছিল কিনা আমি তা জানি না, কিন্তু আবার কানে লাগলো প্রচণ্ড ব্যাঘ্রের গর্জন। এটা সেই বাঘের কিংবা অন্য বাঘের ডাক তা আমি বলতে পারি না, তা বলবার কোনো দরকারই নেই, কারণ যে বাঘই ডাকুক সে মানুষের বন্ধু হতে পারে না। অতএব আর কোনো কথা না ভেবেই আমি পাগলের মতন সেই অট্টালিকার একটা ভাঙা জানালা বা দরজার মধ্যে দিয়ে গিয়ে পড়লুম নিবিড় এক অন্ধকারের রাজ্যে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলুম। বুকের কাঁপুনি এমন দ্রুত হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল এখনই বন্ধ হয়ে যাবে আমার শ্বাস প্রশ্বাস। তখন ভালো লাগছিল আমার অন্ধকারকেই, মনে হচ্ছিল এই অন্ধকারের ভেতর থেকে কেউ আমাকে আর আবিষ্কার করতে পারবে না। বাঘের ডাক আর শোনা গেল না। চারদিকে নিদ্রিত নীরবতা, বাতাসের নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না, এবং শোনা যাচ্ছে না গাছপালার কোনো মর্মরুক্তি। কিন্তু শিকারীদের আর একটা কথাও মনে পড়ল। ব্যাঘ্র বা সিংহরা অরণ্যের মধ্যে ঘন ঘন গর্জন করে বটে, কিন্তু যখন তারা শিকারের সন্ধান পায় তখন অবলম্বন করে একেবারে মৌনব্রত। এখনই যে বাঘটা ডাকছিল সে কি আমাকে দেখতে পেয়েছে? সে কি মৃত্যুর মতো নীরবে পায়ে পায়ে এগিয়ে আসছে আমার দিকে, খুব ধীরে ধীরে? যে পথ দিয়ে আমি এই অট্টালিকায় ঢুকেছি সেই পথ দিয়ে সেও তো আসতে পারে আমার পেছন পেছন। এই কথা মনে হওয়ায় তখনই শিউরে উঠল আমার সর্বাঙ্গ। কে জানে নিঃশব্দ পদসঞ্চারে এতক্ষণে সে প্রায় আমার কাছে এসে হাজির হয়েছে কিনা। কে জানে এখনই সে আমার ঘাড়ে লাফিয়ে পড়বার জন্য প্রস্তুত হচ্ছে কিনা। সেই নিরন্ধ অন্ধকারে চতুর্দিকে দেখতে লাগলুম মানুষের রক্তলোলুপ ব্যাঘ্রের ভয়াবহ মূর্তি, আর সেখানে দাঁড়িয়ে থাকতে ভরসা হল না। কাছে ছিল একটি বিশেষ শক্তিশালী বৃহৎ টর্চ। একবার অন্ধকারে চারদিকে বুলিয়ে নিলুম তার আলোক হস্ত। যদিও কাছাকাছি কোথাও কিছু দেখতে পেলাম না, কোনো ভয়ঙ্কর কিছু, তবুও মনে হল এ স্থান ত্যাগ করাই হচ্ছে বুদ্ধিমানের কার্য। টর্চের আলো এদিক ওদিক ঘুরিয়ে দেখে বুঝলুম আমি দাঁড়িয়ে আছি এক প্রকাণ্ড উঠানের ওপরে। উঠানের চতুর্দিকেই বড় বড় স্তম্ভ বা স্তম্ভের ধ্বংসাবশেষ, এবং উঠান জুড়ে বিরাজ করছে যত সব বড় বড় আগাছার সভা। খানিক তফাতে দালানের এক প্রান্তে দেখলুম ওপর দিকে উঠে গিয়েছে প্রশন্ত সোপান শ্রেণী। আবারও জাগ্রত হল অতি নিকটেই ব্যাঘ্রের ভৈরব গর্জন। থর থর কেঁপে উঠল যেন বনবাসী রাত্রির একান্ত স্তব্ধতা। আমি পাগলের মতন দৌড় দিলুম সেই সোপান শ্রেণী লক্ষ্য করে। বোধ হয় কয়েক ইঞ্চি পুরো ধুলো ভরা সিঁড়ির ওপর দিয়ে দ্রুত পদচালনা করে আমি উঠে গিয়ে দাঁড়ালুম দ্বিতলের দরদালানে। সামনের দিকে আলো নিক্ষেপ করে দেখলুম সেই সুদীর্ঘ দালানটা চলে গিয়েছে আলোক শিখার বাইরে ক্রমবর্ধমান অন্ধকারের দিকে। এ বাড়িখানা কত বড়! এখানে কি আগে কোনো রাজবাড়ি ছিল?
কয়েক পথ অগ্রসর হয়েই ডান দিকে পেলুম বৃহৎ এক দরজা। যদিও সে দরজার একখানা পাল্লাও বর্তমান ছিল না। সেই পথ দিয়ে ভেতরে ঢুকে দেখলাম মস্ত বড় একখানা ঘর। ঘরের মধ্যে কয়েক শত লোকের ঠাঁই হতে পারে অনায়াসেই। চারদিকে ধুলা ও মলিনতার চিহ্ন, কিন্তু পঙ্কের কাজ করা দেওয়ালের দিকে তাকিয়েই বুঝলুম এ বাড়ির যিনি মালিক ছিলেন তিনি নিশ্চয়ই সাধারণ কোনো লোক নয়। তিনি কে? হয়তো আজ তিনি পরলোকে, কিন্তু তার বংশধরেরা কোথায়? কেন তারা এত বড় একখানা রাজভোগ্য অট্টালিকাকে বিসর্জন করে গিয়েছেন নির্জন অরণ্যের কবলে? এমন চমৎকার প্রাসাদের প্রতি এমন অবহেলার কারণ কি? আচম্বিতে দূরে, বহু দূরে সেই রহস্যময় অট্টালিকার কোনো প্রান্ত থেকে জাগ্রত হল একটা অদ্ভুত ধ্বনি। এ ব্যাঘ্রের গর্জন নয়, এ যেন কোনো অমানসিক কণ্ঠের হা 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 অট্টহাসের তরণ্য। এই অট্টহাসের মধ্যে ফুটে উঠেছে কোনো নিদারুণ ক্ষুধা, যেন কোনো মারাত্মক, হিংস্র এবং উৎকট আনন্দ। সঙ্গে সঙ্গে মনে হলো যেন বাড়ির উঠানের মধ্যে থেকেই ডেকে উঠছে এক হত্যাকারী ব্যাঘ্রের নিষ্ঠুর কণ্ঠস্বর। বাঘ তাহলে মানুষের গন্ধ পেয়ে বাড়ির ভেতরে এসে ঢুকেছে, কিন্তু অমন বীভৎস স্বরে কে করল অট্টহাস্য? কেন সে হাসল? তার হাসির অর্থ কি? বাঘের ডাক থামল, কিন্তু সেই বিশ্রী অট্টহাসি আর থামল না, এবং বেশ বুঝলুম সেই অট্টহাসি যেন রীতিমতো দ্রুত বেগেই আমার কাছে এগিয়ে আসছে, এবং এগিয়ে আসছেই। প্রথমটা যেন আচ্ছন্ন হয়ে গেল আমার আপাত মস্তক। মনে হলো আমি যেন আর এই পৃথিবীর মধ্যে নেই, হঠাৎ এসে পড়েছি কোনো অপার্থিব জগতে। ওদিকে সেই অট্টহাস্য এগিয়ে আসছে আমার দিকে। প্রাণপণে নিজেকে সামলে নিলুম। তাড়াতাড়ি আবার চারদিকে আলোক নিক্ষেপ করে দেখলুম ঘরের মাঝখানে ছাদের ভার বহন করছে সারি সারি অনেকগুলো স্তম্ভ। একদিকের সর্বশেষ স্তূপটা ভেঙে পড়েছে এবং গৃহতলে পড়ে রয়েছে তার ইষ্টকরাশির স্তূপ। আমি দ্রুতপদে সেই স্তূপের অন্তরালে গিয়ে আত্মগোপন করবার চেষ্টা করলুম। নিজেকে যথাসম্ভব ছোট করে ইষ্টকরাশির আড়ালে উবু হয়ে বসে আছি। আর শোনা যায় না বাঘের ডাক, কিন্তু সেই ভয়াবহ অট্টহাসির তরঙ্গ যেন অনন্ত। সেই নির্দয় হাস্যধ্বনি আসছে, আসছে, নিশ্চিত রূপেই এগিয়ে আসছে এই ঘরের দিকে। এমন হাসি যে হাসছে তার এতটা উৎকট আনন্দের কারণ কি? এরকম হাসি জীবনে আমি কোনো মানুষের কণ্ঠে শ্রবণ করিনি। তবে কি আমি এমন কোনো স্থানে এসে পড়েছি যেখানকার সঙ্গে পৃথিবীর মানুষের কোনো সম্পর্ক নেই? আছে কি এখানে এমন কোনো বহু যুগের উপবাসী প্রেতাত্মা? আজ হঠাৎ শরীরের সন্ধান পেয়ে সে অশরীরীর অতীব্র ক্ষুধার আনন্দ জাগ্রত হয়ে উঠেছে অনেকদিন পরে। সে আসছে আর আসছে, এগিয়ে আসছে অট্টহাস্য। তারপর আমি শুনতে পেলুম যেন সেই অট্টহাস্যেরই প্রচণ্ড পদশব্দ, ধূপ ধূপ ধূপ। এই ভারী ভারী পদশব্দ যেন কোনো মস্ত হস্তির, যেন কোনো অতিকায় বিভৎস দানব দালান কাঁপিয়ে করছে তার পদচালনা। আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো। সেই অবস্থায় সব হয়ে ইষ্টক স্তূপের আড়ালে উকি মেরে
তার পথ দিয়ে দেখলুম পূর্ণিমার পরিপূর্ণ চাঁদের আলো এসে উজ্জ্বল করে তুলেছে সেইখানটা। আচম্বিতে সেই আলোকসীমার মধ্যে আবির্ভূত হল কল্পনাতীত অপচ্ছায়ার মতন ভীষণ এক মূর্তি। উচ্চতায় সে 7 ফুটের কম হবে না, এবং তার মাথা থেকে দেহের ওপরে ঝুলে লট লট করছে বিষাক্ত সর্পের মতন কতকগুলো জটা। সেই অমানসিক মূর্তি প্রবেশ করল এই ঘরের ভেতরেই। নিবিড় অন্ধকার ভেদ করে দপ দপ করে জ্বলছে তার দুটো অগ্নিময় বন্য দৃষ্টি। যেন কোনো হতভাগ্যকে অন্বেষণ করছে সেই দুটো নির্মম অগ্নিচক্ষু। আমি আবার আরো ছোট হয়েই সেই স্তূপের সঙ্গে মিলিয়ে যাবার চেষ্টা করলুম। উকি মেরে আর কিছুই দেখবার ভরসা হল না, এবং সেই অবস্থাতেই শুনলুম কার ভারী ভারী পায়ের শব্দ গৃহতলকে করে তুলছে প্রকম্পিত। কে যেন কাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না। প্রাণের আশা ছেড়ে দিয়ে মনে মনে জপ করছে ইষ্টমন্ত্র, কিন্তু আচম্বিতে আমাকে ইষ্টমন্ত্র ভুলিয়ে কানের খুব কাছেই আবারও জাগ্রত হল ভৈরব অট্টহাস্য। বেশ বুঝলুম সেই অমানসিক ভয়ঙ্কর একেবারেই আমার পাশে এসে যেন আমাকে দেখতে পেয়েই বিকট উল্লাসে অট্টহাস্য করে উঠছে। আমি প্রায় অজ্ঞানের মতো স্থির হয়ে পড়ে রইলুম, জীবনের সব আশা ছেড়ে দিয়ে। তারপরে দুঃস্বপ্ন লোকের মধ্যেই শুনতে পেল সেই নিবিড় অন্ধকারকে মোহিত করে কার গুরু গুরু পদধ্বনি ধীরে ধীরে আবার চলে যাচ্ছে ঘরের বাইরের দিকে। ক্রমে দূরে মিলিয়ে গেল পায়ের শব্দ, যদিও তখনও শোনা যেতে লাগলো আকাশ ফাটানো বাতাস কাঁপানো সেই অট্টহাস্যের পর অট্টহাস্যের তরঙ্গ। আর আমার সেখানে থাকবার সাহস হলো না। ওই বিরাট মূর্তি কাউকে যে খুঁজছে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। ও যে মানুষ নয় তাও অনুমান করতে পারলাম। খুঁজতে খুঁজতে ওই মূর্তি যদি আবার এখানে ফিরে আসে, এবং এবারে এসে সে যদি আমাকে আবিষ্কার করে ফেলে, তাড়াতাড়ি সমস্ত জড়তা ত্যাগ করে দাঁড়িয়ে উঠলুম। নিচে বাঘ আছে? থাকবে বাঘ। বাঘ তো এই পৃথিবীর জীব, মরতে হয় তার কবলে পড়েই মরব। টর্চের আলো জেলে ঘর থেকে বেরিয়ে এলুম উদ্ভ্রান্তের মতো। তারপর বিদ্যুৎ বেগে প্রায় পরিপরি অবস্থায় সিঁড়ি বেয়ে নেমে এলুম একতলায়, এবং তারপর সেই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে আবার গিয়ে পড়লুম নিস্তব্ধ জঙ্গলের মধ্যে। সেখান থেকেই শুনতে পেলুম বাঘের গর্জন নয়, আরো জোরে হেসে উঠল কে যেন বিকট অট্টহাসিতে। এটা বুঝতেও দেরি হলো না যে সেই অসম্ভব অট্টহাসি ওপর থেকে নিচে নেমে আসছে। এতক্ষণে সে যেন নিশ্চিতভাবেই আমার সন্ধান পেয়েছে। আমি দিক বিদিক ছুটতে লাগলুম বনের ভেতর দিয়ে। অট্টহাসি যে তখনও আমার পেছন পেছন আসছে সেটাও শুনতে পেলুম আমি। সেই সঙ্গে শুনতে পেলুম আর একটা শব্দ। অদূরে সমস্বরে গান গাইছে একদল লোক। ইঞ্জিনেরি আগুনের কল গাড়ির কত বল,
ইঞ্জিনেরি আগুনের কলগাড়ির কত বল, গাড়ি থেকে বেরোলো নারী, দৌড় দৌড়ি হুড়ো হুড়ি, গাড়ি থেকে বেরোলো নারী, দৌড় দৌড়ি হুড়ো হুড়ি। সেই সম্মিলিত কণ্ঠের সঙ্গীতের মধ্যে ফুটে উঠেছে এক জীবন্ত পৃথিবীর আশা আর ভাষা। ছুটতে ছুটতে বন গেল ফুরিয়ে, আবার পেলুম মানুষের পায়ে চলা প্রকাশ্য পথ। পূর্ণিমার জ্যোতির্ময় আশীর্বাদে সমুজ্জ্বল আকাশ এবং পৃথিবী বনপ্রান্তের পথ দিয়ে চলেছে একসঙ্গে গান গাইতে গাইতে 15-16 জন লোক। স্রোতে ডুবন্ত মানুষ যেমন হঠাৎ ভাসন্ত ভেলা পেলে প্রাণপ্রণে তাকে জড়িয়ে ধরে, সেইভাবেই আমি তাদের ভেতর গিয়ে পড়ে একজনকে সজোরে জড়িয়ে ধরে বলে উঠলুম, বাঁচাও, আমাকে বাঁচাও। তাদের গান থেমে গেল। সকলে চারদিক থেকে আমাকে ঘিরে দাঁড়ালো। কি হয়েছে বাবুজি, কি হয়েছে? আগে বাঘ, তারপর ভূতে আমাকে তাড়া করেছে। তোমরা মানুষ, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। অল্পক্ষণের স্তব্ধতা, তারপর তাদের একজন শুধল, কি বলছেন বাবুজি? এ বনে বাঘ আছে জানি, সেজন্যেই সকলে মিলে চেঁচিয়ে গান গেয়ে বাঘকে জানিয়ে দিতে দিতে চলছি। দলে আমরা দস্তর মতো ভারী, কিন্তু ভূত কোথায়? আপনি ভূতের কথা কি যেন বললেন? খানিকক্ষণ স্তব্ধ হয়ে নিজের চঞ্চলতা ও অধীরতাকে দমন করলুম। তারপর সংক্ষেপে আজকের সমস্ত কথা বলে গেলুম। তখন একজন লোক বলল, ও, আপনি বুঝি নবাব বাহাদুরের বাড়িতে গিয়ে পড়েছিলেন? নবাব বাহাদুরকে? এই বনের ভেতরে মস্ত একখানা বাড়ি আছে, আপনি কি সেই বাড়িতেই গিয়েছিলেন? হ্যাঁ। তাহলে সবই বোঝা যাচ্ছে। ও বাড়িখানা হচ্ছে নবাব বাহাদুরের বাড়ি। প্রায় 100 বছর আগে এ অঞ্চলে নবাব বাহাদুরের মতো ধনী আর শক্তিশালী লোক আর কেউ ছিল না। নবাব বাহাদুরের মৃত্যুর পর থেকেই তার বংশের অধপতন আরম্ভ হয়। এখন ওই বংশের শেষ অধিকারী অর্থাভাবে পাগল হয়ে গিয়েছেন, কিন্তু সেই উন্মাদ অবস্থাতেও তিনি এই বাড়ির ভেতরেই বাস করেন। কি করে যে তার দিন চলে আমরা তা জানি না, কিন্তু ওই বাড়ির ভেতরে দৈবগতিতে বাইরের কোনো লোক গেলে তিনি তাকে হিংস্র পশুর মতন আক্রমণ করেন। আপনার খুব বরাত জোর, তাই সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছেন। কিন্তু যে মূর্তি আমি দেখেছি তা পৃথিবীর কোনো নবাব বাহাদুরের বংশধরের মূর্তি নয়। এত বড় অমানসিক মূর্তি জীবনে আমি আর কখনো দেখিনি। ঠিক তাই, নবাব বাহাদুরের শেষ বংশধরের মূর্তি হচ্ছে 7 ফুটের চেয়েও লম্বা। শুধু দীর্ঘতা নয়, চওড়াতেও সে মূর্তি হচ্ছে আশ্চর্য। রাতের আবছায়াতে সেই বিপুল দেহ দেখলে কেউ মানুষের মূর্তি বলে ভাবতেই পারে না। আমি আর কোনো কথা বললুম না। আজকের অদ্ভুত ঘটনা আমার জীবনে হয়ে থাকবে চিরস্মরণীয়। আপনারা শুনছিলেন গল্পে মহাকালীর নিবেদনে হেমেন্দ্র কুমার রায়ের লেখা নবাব বাহাদুরের বংশধর। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট করে। আর এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।